আসসালামু আলাইকুম, আমি রাজাউল আরকারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের তৃতীয় টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আমার চ্যানেলটি বরাবরের মতো আমি বলতেছি, আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো শুরু করা যাক ভিডিওটি। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান। ঠিক আছে, তো সাধারণ খতিয়ান জিনিসটা কি? দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো হিসাব থাকে, যেমন ধরো মূলধন হিসাব, নগদান হিসাব, আগামতের হিসাব, যন্ত্রপাতি হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, এরকম অনেকগুলো হিসাব থাকে। এই হিসাবগুলোর জন্য যখন আমরা যে খতিয়ানগুলো করবো সেটা হচ্ছে সাধারণ খতিয়ান। ঠিক আছে, আবার মনে করো তুমি যদি তোমার একটা প্রতিষ্ঠানে দেখো অনেকগুলো পাওনাদার থাকে, অনেকগুলো দেনাদার থাকে, তো অনেকগুলো পাওনাদার এবং অনেকগুলো দেনাদার যখন আমরা একসাথে নিয়ে, অর্থাৎ অনেকগুলো দেনাদারকে বা শুধু পাওনাদারকে, অনেকগুলো পাওনাদারকে একসাথে নিয়ে যখন আমরা খতিয়ান করবো সেটা হবে সাধারণ খতিয়ান। কিন্তু এরকম যদি হয় যে প্রত্যেকটা দেনাদার এবং প্রত্যেকটা পাওনাদারের জন্য আলাদা আলাদাভাবে খতিয়ান করা হবে, সেটা হবে সহকারী খতিয়ান। ঠিক আছে, তো আশা করি সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান তোমরা বুঝতে পারছো। তো আমি এখানে লিখছি, একাধিক দেনাদার বা পাওনাদারের বাইরে প্রতিষ্ঠানের যত হিসাব আছে, যেমন মূলধন হিসাব, নগদান হিসাব, দেনাদার হিসাব, বিক্রয় হিসাব বা ক্রয় হিসাব ইত্যাদি জন্য যে খতিয়ান করা হয় তাকে সাধারণ খতিয়ান বলা হয়। ঠিক আছে, আবার সহকারী খতিয়ান জিনিসটা কি? প্রতিটি দেনাদার বা প্রতিটি পাওনাদারের জন্য যে আলাদা আলাদা খতিয়ান করা হয় তাকে আমরা সহকারী খতিয়ান বলবো। ঠিক আছে, আমরা এখানে একটা কথা লিখছি, ব্যবসায় সকল দেনাদার এবং পাওনাদারের জন্য একসাথে সাধারণ খতিয়ান করা, অর্থাৎ সমস্ত দেনাদার এবং সমস্ত পাওনাদারের জন্য, মানে দেনাদারের জন্য আলাদা খতিয়ান, পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান করা হয়। ঠিক আছে, একসাথে করা হয়, এটাকে সাধারণ খতিয়ান বলবো। কিন্তু তোমাদের প্রত্যেকটা দেনাদার এবং প্রত্যেকটা পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান করা হবে, সেটা হবে সহকারী খতিয়ান। তো আমরা সাধারণ খতিয়ান আজকে করবো, তার আগে আমরা কিছু এন্ট্রি এখানে দিচ্ছি। দেখো, আমরা এখানে কিছু জাবেদা দিচ্ছি, সিম্পল জাবেদা দিচ্ছি, যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। আর কঠিন জাবেদা আসবে পরীক্ষায়, তো আমরা একটু সিম্পল জাবেদা দিয়ে অঙ্কগুলো করেছি। এখানে দেখো, নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু, নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, নগদ পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা, পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা, ব্যবসা হতে উত্তোলন 10,000 টাকা, পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। ঠিক আছে, এগুলো আমরা জাবেদা করবো। আমি একই এন্ট্রি কয়েকবার লিখছি, কারণ তোমার আমি বুঝানোর সুবিধার্থে আমি জিনিসগুলো করছি। আমি জাবেদাগুলো অন্য খাতায় করে রাখছি। দেখো, প্রথমে এখানে আমাদের দেওয়া আছে নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা জাবেদা হবে। আমি শুধুমাত্র যে এন্ট্রিগুলো লিখছি, আমি জাবেদা ছাড়া আমরা খতিয়ান করতে পারবো, কিন্তু আমি জাবেদা করছি কেন? খতিয়ানের সহায়ক, খতিয়ান যাতে আমার সহজ হয়ে যায়। তো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো দেখো, প্রথমে যেটা ছিল নগদে 1 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এটা কিভাবে হয়েছে তা আমরা পূর্বে আলোচনাতে দেখে আসছি, তোমরা চাইলে দেখে আসতে পারো ভিডিওগুলো। দ্বিতীয়, নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। ঠিক আছে, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, আমরা জাবেদা লিখছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তৃতীয়ত ছিল আমাদের পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা, তাহলে এটা জাবেদা হবে নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, 30,000 টাকা। এটা কেন হলো এটা ব্যাখ্যা আমি আগের ভিডিওগুলোতে আগের চ্যাপ্টারের ভিডিওগুলোতে দেখে আসছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। ঠিক আছে, ওকে। 4 নম্বর ছিল পণ্য বিক্রয় করা হলো। আসলে এখানে আমি লিখছি নগদে একটা পণ্য বিক্রয়, একটা সাথে পণ্য বিক্রয়, এটাও সেম জাবেদা, কারণ এখানে কোনো কিছু উল্লেখ করে, তাই নগদে হয়েছে, তাই নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দ্বিতীয়ত, ব্যবসা হতে উত্তোলন করা হলো 10,000 টাকা। দেখো, ব্যবসা হতে উত্তোলন 10,000 টাকা, তাহলে আমরা জাবেদা হবে এটা তোমার উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, পঞ্চম, আমাদের ষষ্ঠ একটা জাবেদা আছে পণ্য ক্রয়, এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব। এখানে কোনো নগদ বা বাকিতে উল্লেখ করা নাই, তার মানে এটা নগদে হয়েছে, তাই আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা আমি জাস্ট কিসের জন্য লিখছি, জাস্ট আমরা বুঝার সুবিধাটা। তো দেখো, এখানে আমাদের কয়টা হিসাব আছে। দেখো, নগদান আছে কয়েকবার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার নগদান আছে। এই 6 বারের জন্য আমরা একটা ঘর করব। ঠিক আছে, আবার দেখো, মূলধন হিসাব কতবার আছে? 1 বার, এই 1 বার জন্য একটা ঘর করব। ক্রয় হিসাব আছে 2 বার, 2 বার জন্য একটা ঘর করব। বিক্রয় হিসাব আছে তোমার 2 বার, 2 বার জন্য একটা ঘর করব। উত্তোলন হিসাব 1 বার আছে, 1 বারের জন্য। টোটাল ঘর হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, টোটাল ঘর হচ্ছে 5টা। তো আমি 5টা ঘর অলরেডি করে রাখছি, আমি টি ফরম্যাটও করছি, চলমান জোরও করছি। তো 5টা আমি তোমাদের টি ফরম্যাটটাই বোঝাচ্ছি। দেখো, তো দেখো, আমরা ফার্স্ট এখানে টি ছক লিখছি নগদান হিসাব। তুমি চাইলে এখানে হিসাবের কোড নাম্বার লিখতে পারো। টি ছকটা কেমন হয়? ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকে। তো ঠিক আছে, এখানে তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠার টাকা, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠার টাকা লিখতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে এগুলো লিখছি। তো
তো দেখো এখানে আমাদের ফার্স্টে আমাদের কি আছে, আমরা ফার্স্টে নগদান হিসাব লিখছি। এখন নগদান হিসাব দেখো প্রথম এন্ট্রিটা কোন পাশে আছে, দেখো তো প্রথম এন্ট্রিটা আমাদের ডেবিট পাশে আছে, তো টাকা লিখছে ডেবিট পাশে। আর আমরা নাম লিখবো কত তারিখ পর্যন্ত, তার বিপরীত নাম, তার বিপরীত নামটা কি আছে এখানে, মূলধন হিসাব, তাহলে মূলধন হিসাবটা এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় এন্ট্রিতে দেখো আমাদের মানে দ্বিতীয় তারিখে তারিখ লিখবো, দ্বিতীয় তারিখে আমাদের নগদান হিসাবটা কোন পাশে আছে, ক্রেডিট পাশে আছে। আমি টাকা লিখছি দেখো ক্রেডিট পাশে লিখে দিছি। আর এই যে এই নামটা হবে 2 তারিখ, এটা নামটা হবে ক্রয় হিসাব, বিপরীত নামটা হবে ক্রয় হিসাব, ঠিক আছে। এটাকে বলা হয় পোস্টিং বলা হয়, এটাকে এই যে আমরা কাজগুলো করতেছি এগুলোকে বলা হয় পোস্টিং। তৃতীয় তারিখে দেখো নগদান হিসাব কোন পাশে আছে, ডেবিট পাশে আছে, তাহলে আমি টাকাটা এই ডেবিট পাশে লিখে দেবো 30,000 টাকা, এটা তৃতীয় তারিখ। এটার নাম হবে কি বলতো আমাদের বিক্রয় হিসাব, বিপরীত নামটা হবে ভিতরে যদি তুমি যদি নগদান লেখো, ভিতরে যে হিসাবটা লিখবা, সরি উপরে যে হিসাবটা লিখবা ভিতরে কিন্তু সেই হিসাবটা তুমি লিখতে পারবে না। তাহলে বিক্রয় হিসাব ছিল ক্রেডিট পাশে 30,000 টাকা লিখে দিলাম। তারপরে চতুর্থ নম্বর, এখানে নগদান ডেবিট পাশে আছে, তাই না, নগদান ডেবিট পাশে আছে, নগদান হিসাব ডেবিট, তাহলে এখানে 30,000 টাকা ডেবিট পাশে লিখে দিলাম, এটা হবে চতুর্থ নম্বর। এটা হচ্ছে এখানেও বিক্রয় লেখা হবে, কারণ বিপরীত নামটা লিখতে হয়। পঞ্চম তারিখে দেখো, পঞ্চম তারিখে আমাদের নগদান কোন পাশে আছে, ক্রেডিট পাশে আছে, কত টাকা, 10,000 টাকা। আমি এখানে এই ক্রেডিট পাশে 10,000 টাকা লিখে দিলাম। এটা হবে হচ্ছে তোমার কত তারিখ, 5 তারিখ। নাম হবে কি বলতো, নাম হবে উত্তোলন হিসাব, অর্থাৎ বিপরীত নামটা, ঠিক আছে। তাহলে এবার পঞ্চম তারিখ, ষষ্ঠ তারিখে দেখো তো এই নগদান কোন পাশে আছে, এই নগদানের ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে কত টাকা বলতো, 15,000 টাকা। তাহলে এখন নাম কি হবে, নাম হবে ক্রয় হিসাব, এখানে 6 তারিখ ক্রয় হিসাব, ঠিক আছে, ক্রয় হিসাব। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো আমরা লেখার পর শেষ, এখন লেখার কাজ শেষ, এখন পোস্টিং করা শেষ, এখন শুধু ব্যালেন্সিং করা। আমাদের পোস্টিং এর কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু ব্যালেন্সিং এর কাজ। তাই ব্যালেন্সিং এর কাজ করতে গেলে কোন পাশে টাকা বেশি আছে, দেখো এই পাশে টাকাটা বেশি, 1,60,000 টাকা। তো আমি এই পাশে 1,60,000 টাকা লিখলাম, এখন জায়গায় 1,60,000 টাকা লিখে এভাবে ক্লোজ করে দিতে হবে, জেড টেনে দিতে হবে, আমাদের আসলে নিশ্চিত জায়গা নাই, এখানে ক্লোজ করে দিতে হবে 1,60,000 টাকা, ঠিক আছে। তাহলে এই পাশে কত আছে দেখো, 20,000, 30,000, 45,000 টাকা। তাহলে আমার এই পাশে আছে 1,45,000 টাকা, কিন্তু আমাদের পাশে লেগেছে 1,60,000 টাকা। তাহলে কত টাকা কম আছে আমার, তাহলে এই 45,000 টাকা থেকে যদি 1,60,000 টাকা থেকে যদি এই 45,000 টাকা মাইনাস করে থাকে আমার 1,15,000 টাকা, ঠিক আছে। 1,00,000, এটাকে আমাদের বলা হবে, অর্থাৎ যে মাসে করবো সেই মাসের শেষ তারিখে, মনে করো জানুয়ারি মাসে করতেছি, এই জানুয়ারি মাসের 31 তারিখে লিখবো ব্যালেন্স সিডি। এখন যদি এই পাশে কম হইতো তাহলে আমি এই পাশে লিখতাম ব্যালেন্স বিডি, ঠিক আছে। তো দেখো এই সিডিটাকে আবার বিডি বানাইতে হবে, আমার আসলে এই দাগটার উপরে লিখতে হবে, এই দাগটার উপরে তুমি পরবর্তী মাস, এটা মনে করো 31 তারিখ, 31 জানুয়ারি, ফেব্রুয়ারি 1, এখানে লিখবো ব্যালেন্স বিডি, হ্যাঁ, বিডি হচ্ছে আমাদের 1,15,000 টাকা। তো আসলে দাগটা এখানে হবে, এই পর্যন্ত হবে, এই দাগের উপরে, অর্থাৎ এই দেখো এটা আমি এগুলো তো শিখেছি কিভাবে লিখতে হয়, বুঝতে পারছো। তো সিডি বানায় ফেললাম, সিডিটা বিডি বানায় ফেললাম। তারপরে আমরা করবো হচ্ছে ক্রয় হিসাব, এই মূলধনটা একটু পরে করি, ক্রয় হিসাব লিখবো আমরা ক্রয় হিসাব। সেম ভাবে আমরা এখানে তারিখ বিবরণ, জমাদেবেশটা টাকা, তারিখ বিবরণ জমাদেবেশটা টাকা করে লিখতে হবে, এক পর্যন্ত লিখলাম না, ঠিক আছে। আচ্ছা লিখে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো পরবর্তীতে আমরা ক্রয় হিসাব লিখলাম। এখন ক্রয় হিসাবটা দেখি কিভাবে হচ্ছে। দেখো প্রথমে আমাদের 2 তারিখে আমাদের ক্রয় আছে, ক্রয় কোন পাশে আছে, ডেবিট পাশে আছে, তাহলে আমি টাকাটা ডেবিট পাশে লিখবো, তোমার কত টাকা বলতো, 20,000 টাকা। ডেবিট পাশে তারিখ হবে 2 তারিখ, এর নাম হবে কি বলতো, অপোজিট পাশে নাম কি আছে, নগদান হিসাব, তাহলে এই নগদান হিসাব, অর্থাৎ ক্রয় হিসাব করলে ক্রয় হিসাব যে পাশে আছে সেই পাশে টাকা লাগবে, আর বিপরীত দামটা হবে। তারপরে এখানে কোনো ক্রয় নেই, এখানে কোনো ক্রয় নেই, এখানে কোনো ক্রয় নেই, এখানে ক্রয় আছে, তাই না। এখানে ক্রয় আছে আমাদের কত টাকা বলতো, এখানে আছে আমাদের ক্রয়টা ডেবিট পাশে আছে, ডেবিট পাশে কত টাকা আছে দেখি তো, ডেবিট পাশে আছে আমাদের 15,000 টাকা, তাহলে আমরা 15,000 টাকা ডেবিট পাশে লিখে দিব। আর নাম দিব সেম ভাবে আমাদের কত তারিখ, এটা 6 তারিখ, এটা আমাদের নগদান দিব, ঠিক আছে, নগদান, ঠিক আছে, বুঝতে পারছো, নগদান হিসাব। তাহলে এখন 15,000 আর হলো তোমার 15,000 আর 20,000 যোগ করলে 35,000 টাকা হচ্ছে, এখানে আমরা ক্লোজ করে দেবো। তো এখানে আমরা 35,000 টাকা লিখে ক্লোজ করে দেবো, ঠিক আছে। কিন্তু এই পাশে তো 35,000 নাই, তাহলে এটা পুরোটাই ব্যালেন্স সিডি, এটা পুরোটাই আমার কি বলতো, ব্যালেন্স সিডি। এটা হচ্ছে ওই মাসের 31 তারিখ ব্যালেন্স সিডি। এই সিডিটাকে আবার পরবর্তী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে আমরা 1 তারিখে এনে ব্যালেন্স বিডি বানায় ফেলবো, ঠিক আছে, ব্যালেন্স বিডি 35,000 টাকা,
বুঝতে পারছো? তারপরে আসলে আমাদের তারপর আমরা বিক্রয় হিসাব লিখি, এখানে এখানে হচ্ছে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। তো দেখো তো এখানে বিক্রয় হিসাব 3 তারিখে বিক্রয় হিসাব কোন পাশে আছে? ক্রেডিট পাশে 30,000 টাকা, আমি 30,000 টাকা ক্রেডিট পাশে লিখে দেবো, ঠিক আছে। তারপরে আমাদের আবার কোন নাম হবে কি বলতো, নাম হবে আমাদের নগদান হিসাব। এখানে তারিখ হচ্ছে 3 তারিখ, 3 তারিখ নগদান হিসাব, নগদান হিসাব, ঠিক আছে। তারপরে এই 4 তারিখে দেখো আবার বিক্রয় হিসাব আছে, ক্রেডিট পাশে 30,000 টাকা, ক্রেডিট পাশে 30,000 টাকা লিখে দেবো, নাম হবে সেম ভাবে 4 তারিখের নগদান হিসাব, ঠিক আছে, নগদান হিসাব। কারণ নগদান হিসাবটা বিপরীত পাশে আছে, বুঝতে পারছো? আর কোনো বিক্রয় হিসাব আছে নাই, তাহলে আমরা এখন যোগ করে দিচ্ছি, যোগ করলে 60,000 টাকা হচ্ছে, এখানে ক্লোজ করে দিলাম। আবার দেখো এই পাশে যেহেতু কোনো টাকা নাই, এই 60,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি, তাহলে আমরা 31 তারিখ দিয়ে লিখবো ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, হ্যাঁ, ব্যালেন্স, ব্যালেন্স সিডি, সিডি কত? 60,000 টাকা। তাহলে এইখানে আমরা ক্লোজ করে দেবো 60,000। আবার এই সিডিটারে পরবর্তী মাসে যে আমাদের বিডি বানাতে হবে, ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি 60,000, বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তীতে আমাদের দেখো আমরা এখন করবো মূলধন হিসাব। আমরা এখন কি করবো? মূলধন হিসাব। এখানে লিখলাম মূলধন হিসাব, মূলধন হিসাব। তো মূলধন হিসাব কোন পাশে আছে? মূলধন হিসাবটা আমাদের ক্রেডিট পাশে আছে, তাহলে আমরা ক্রেডিট পাশে 1 লাখ টাকা লিখে দেব। এটা হচ্ছে 1 তারিখের অঙ্ক, 1 তারিখ। এটা হচ্ছে আমাদের, তার নাম কি হবে? মূলধনের বিপরীতে কি আছে? নগদান, তাহলে আমরা এখানে লিখবো নগদান, ঠিক আছে। এখানে লিখবো কি বলতো? নগদান হিসাব, নগদান হিসাব। তাহলে এটাই আমাদের, আর কোনো মূলধন হিসাব এখানে নাই, তাহলে এটা আমরা লিখে ক্লোজ করে দিই, 1 লক্ষ টাকা লিখে ক্লোজ করে দিলাম। তাহলে এই পাশে আমরা 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা লিখে ক্লোজ করে দেবো। আর এটাই ব্যালেন্স সিডি, যেহেতু আর কোনো এন্ট্রি নাই, 31 তারিখে ব্যালেন্স সিডি 1 লাখ টাকা, ঠিক আছে, বুঝতে পারছো? এখন সিডি যেহেতু এই পাশে আছে, সিডিটা আমরা পেশায় বিডি বানায় ফেলবো। তাহলে ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি কত বলতো? 1 লাখ টাকা। এখন একটা কথা বল, যেহেতু এখানে একটা এন্ট্রি লিখছি, তুমি এই সিডিমিডি লেখার প্রয়োজন নাই, যদি না লেখো তারপর অঙ্ক হবে, ঠিক আছে। কারণ তোমার একটা এন্ট্রি, তো ওই জন্য আমাদের একটা এন্ট্রি আর লিখতে হবে না। এই একটা এন্ট্রি লিখলে, এই একটা এন্ট্রি থাকলে আমাদের এই তোমার মনে করো এই এতটুকু না করলে হবে, জাস্ট এন্ট্রি লিখে দিলে হবে, তাহলে অটোমেটিকলি ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে যাবে। তার একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে উত্তোলন হিসাব। আমরা এখানে লিখবো উত্তোলন হিসাব, কি লিখবো? উত্তোলন হিসাব, ঠিক আছে। উত্তোলন হিসাব কোন পাশে আছে বলতো? উত্তোলন হিসাব আমার ডেবিট পাশে আছে। তো ডেবিট পাশে টাকাটা লিখি আমরা, ডেবিট পাশে কত টাকা বলতো? ডেবিট পাশে হচ্ছে আমাদের 10,000 টাকা। তার নাম হবে কি বলতো? নাম হবে হলো তোমার 5, এটা হচ্ছে 5 তারিখ, আর নাম হবে হচ্ছে নগদান হিসাব, সরি উত্তোলন হিসাব ডেবিট পাশে ছিল, বুঝলেছি একটু। উত্তোলন হিসাব ছিল ডেবিট পাশে, ডেবিট পাশে টাকা লিখবো 10,000 টাকা। নাম হবে কি বলতো? এটা 5 তারিখ, নাম হবে হচ্ছে তোমার নগদান হিসাব। এখন এখানে দেখো একটা এন্ট্রি তোমার, ঠিক আছে। তাহলে আর তোমার এই কাজটা না করলে হবে, সিডিবিডি না নামাইলেও হবে, এতটুকু পর্যন্ত করলে হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? আমি এটা পর্যন্ত রাখলাম। এবার এই অঙ্কটা আমরা চলমান জোরে করবো, ঠিক আছে। চলমান জোরে করে দেখি, চলমান জোরে আমরা করে দেখি কি হয় আমাদের। হ্যাঁ, চলমান জোরে সেম অঙ্ক আসবে, সেম জিনিসটা আসবে, তো সেম জিনিস ফিগারগুলো আসবে। তাহলে আমরা চলমান জোরে করি। আমরা ফার্স্টে নগদান হিসাবটা করবো। এখানে চলমান জোরে লিখছি নগদান হিসাব, নগদান হিসাব। দেখো এখন এই একটা জিনিস খেয়াল লক্ষ্য রাখো, এই নগদান প্রথম 1 তারিখে আমরা এখানে 1 তারিখ নগদান হিসাবটা কোন পাশে আছে? এই ডেবিট পাশে, টাকাটা ডেবিট পাশে লিখলাম 1 লাখ টাকা। এটা যদি ডেবিট, এখানে এসে ডেবিট হয়, সেটা তো আমরা আগে বলেছি ডেবিট, তাহলে এখানে হবে মূলধন হিসাব। 1 তারিখের এই মূলধন হিসাবটা হবে, তাহলে এখানে আমরা লিখবো মূলধন হিসাব, মূলধন হিসাব, ঠিক আছে, ওকে। তাহলে এই এখন এখানে দেখো সাধারণ ডেবিট ক্রেডিট কিন্তু পরিবর্তন হবে, এই টাকা এদিক ওদিক হবে, কিন্তু এখানে কিন্তু আমার এদিক ওদিক হবে না, সবগুলো এক ডেবিট পাশে হবে। 2 তারিখ ক্রয়, 2 তারিখ হচ্ছে ক্রয়, তাহলে এখানে নগদান কোন পাশে আছে? ক্রেডিট পাশে, তাহলে আমি টাকা লিখবো ক্রেডিট পাশে, এখানে ক্রেডিট পাশে লিখবো, আর এখানে লিখবো ক্রয় হিসাব, এখানে লিখবো কি বলতো? ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তাহলে দেখো এটা ডেবিট, এটা ক্রেডিট, ভিন্ন হলে বিয়োগ হয়, তো 1 লক্ষ টাকা থেকে 20,000 চলে গেলে থাকে কত বলতো?
80,000 টাকা, ঠিক আছে। এবার দেখো তৃতীয় তারিখে নগদান আবার আছে, নগদান হিসাব কোন পাশে আছে বলতো, ডেবিট পাশে। তাহলে তৃতীয়, এটা হচ্ছে 2 তারিখ ছিল, 3 তারিখ এখানে লিখবো আমরা নগদান হিসাব ডেবিট পাশে আছে, টাকা লিখবো ডেবিট পাশে 30,000 টাকা, ঠিক আছে। আর নাম কি লিখবো বলতো, বিক্রয় হিসাব, নাম দিব হচ্ছে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। তাহলে এটা ডেবিট মিলছে না, মিললে কত হবে, 80,000 আর 30,000 যোগ করলে কত হবে, তো 1,10,000 টাকা। আশা রাখি বুঝতে পারতেছো। তারপর আবার দেখো এই 5 তারিখে আমাদের 4 তারিখে আবার আছে নগদান হিসাব ডেবিট পাশে 30,000 টাকা। আমি এখানে ডেবিট পাশে 30,000 টাকা লিখলাম, ঠিক আছে। এটার নাম হবে, এটা 4 তারিখ, আর এটার নাম হবে সেম ভাবে বিক্রয় হিসাব, কারণ দেখো বিক্রয় হিসাবটা ক্রেডিট পাশে আছে। তাহলে এখানে আমরা নাম দেবো বিক্রয় হিসাব। তাহলে 30,000 সাথে 1,10,000 সাথে 30,000 যোগ করলে 1,40,000 টাকা, বুঝতে পারছো। দেখো তারপরে আমাদের আছে হলো 5 তারিখ উত্তোলন হিসাব আর নগদান হিসাব। নগদান কোন পাশে আছে, ক্রেডিট পাশে। তাহলে ক্রেডিট পাশে আমি এখানে দেখো 1,00,000 টাকা বসায় দিব, 10,000 টাকা বসায় দিব, 10,000 টাকার নাম হবে আমার 5 তারিখ দেওয়া উত্তোলন হিসাব। তাহলে এই 1,40,000 টাকা থেকে 10,000 টাকা মাইনাস করো, তাহলে থাকে আমার 1,30,000 টাকা, বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে আমাদের ক্রয় হিসাব আর নগদান হিসাব। নগদান কোন পাশে আছে, ক্রেডিট পাশে। তাহলে টাকাটা আমরা এখানে ক্রেডিট পাশে বসায় দেবো, এটা ভুল হয়েছে, এটা হবে ক্রেডিট পাশে, ভুল হয়েছে। এটা এই 10,000 টাকা ক্রেডিট পাশে হবে, এটা হবে ক্রেডিট পাশে। এখন 1,30,000 টাকা থেকে যদি আমি 15,000 টাকা মাইনাস করি, তাহলে 1,15,000 টাকা থাকে, ঠিক আছে। এগুলো ক্রেডিট পাশে হবে, হ্যাঁ, ভুল লিখছি, বুঝতে পারছো সবাই আশা রাখি। এখানে হবে ক্রয় হিসাব, 6 তারিখ দিয়ে ক্রয় হিসাব, ক্লিয়ার, ওকে। তারপর আমাদের আরেকটা এন্ট্রিতে দেয়, সেটা হচ্ছে ক্রয় হিসাব। আমরা এখানে লিখবো ক্রয় হিসাব, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা ক্রয় হিসাব করবো। ক্রয় হিসাবটা হচ্ছে, দেখো ক্রয় হিসাবটা কোন পাশে ছিল, ডেবিট পাশে ছিল, টাকা লাগছে ডেবিট পাশে, এখানে ডেবিট লাগছে, এখানে লাগছে ডেবিট, কারণ আমাদের প্রথম টাকা যে পাশে থাকতে হয় সেই পাশে পরবর্তী মানে ওই এই সাহায্যের মধ্যে সেটা কারণ সেই পাশে লিখতে হয়। তারপরে দেখো আমাদের ক্রয় হিসাব আরেকটা আছে, সেটা হচ্ছে 6 তারিখে ক্রয় হিসাব কোন পাশে, ডেবিট পাশে 15,000 টাকা, আমরা সেটা ডেবিট পাশে লিখছি, আর নাম লিখছি নগদান হিসাব, এটা ডেবিট মিললে যোগ হবে। তাহলে 20,000 আর 15,000 যোগ করলে 35,000, আর কোনো এন্ট্রি নাই। তারপর হচ্ছে বিক্রয় হিসাব লিখলাম। বিক্রয় হিসাব কোন পাশে আছে, প্রথমে ক্রেডিট পাশে। তাহলে আমরা ক্রেডিট পাশে টাকা লিখছি, নাম লিখছি নগদান হিসাব, এটা ক্রেডিট, এরকম আমরা ক্রেডিট পাশে লিখছি। 4 তারিখে আবার বিক্রয় হিসাব আছে, 4 তারিখে আমাদের বিক্রয় হিসাব কোন পাশে, ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে টাকা লিখছি, তার নাম লিখছি নগদান হিসাব। তাহলে এটা ক্রেডিট মিলে গেছে, মিলে গেলে কি হবে বলতো, যোগ হবে। তাহলে 30 যোগ করলে 60,000 টাকা। তারপর আমরা এখানে মূলধন হিসাবটা বাদ ছিল, মূলধন হিসাবটা করে দিয়েছি। মূলধন হিসাবটা কত ছিল বলতো, কোন পাশে ছিল, ক্রেডিট পাশে। তাহলে মূলধন হিসাব লিখে আমরা ক্রেডিট পাশে টাকা লিখছি, কত টাকা বলতো, 1,00,000 টাকা, আর নাম লিখছি নগদান হিসাব, বুঝতে পারছো। নাম লিখছি নগদান হিসাব, ক্রেডিট পাশে ব্যালেন্স চলে গেছে, তার কোনো মূলধন হিসাবে কোনো এন্ট্রি নাই, সেজন্য আমরা এইটাই লিখবো, ঠিক আছে। তারপরে আছে উত্তোলন হিসাব। যে উত্তোলন হিসাব আমরা লিখছি, তো উত্তোলন হিসাব জিনিসটা দেখো, উত্তোলন আমাদের কোন পাশে ছিল, উত্তোলন ছিল ডেবিট পাশে, টাকা লিখছে ডেবিট পাশে, এখানে ডেবিট, নাম লিখছি নগদান হিসাব, বুঝতে পারছো বিপরীত নামটা, আশা করি বুঝতে পারছো। এই চলমান এবং এই টিচক। তো আমরা এখন একটু সহকারী খতিয়ান করাবো, ঠিক আছে। সহকারী খতিয়ান করার আগে এই আমার অঙ্কটা কি হয়েছে কি হয় না, আমরা এখন একটু গাণিতিক শুদ্ধতা যাচাই করব। এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাদের না একটা ঘর করতে হবে জাবাদার মতন, সাধারণ জাবাদার মতন, ক্রমিক নং বিবরণ, জাবাদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, এটাকে আমাদের রেওয়ামিলে বলা হয়। তো রেওয়ামিল করা হয় যে কোনো একটা তারিখে, যেমন 31 এই যে 1/2000 মনে করো 21 সাল, এটা বুঝতে পারছো, এটা যে কোনো শেষ তারিখে করা হবে। তো আমরা এই রেওয়ামিলটা ইনশাআল্লাহ নবম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তো তার পূর্বে আমরা একটু গাণিতিক শুদ্ধতা যাচাই করবো, হ্যাঁ। যেমন 1 তারিখে 1 নম্বরে আমরা লিখবো, এখানে 1 নম্বর এটা কি পেয়েছে, আমরা নগদান হিসাবে সর্বশেষ ব্যালেন্সটা হচ্ছে ডেবিট পাশে দেওয়া আছে, দেখো 1,15,000 টাকা, কোন পাশে দেওয়া আছে, সর্বশেষ ব্যালেন্সটা ডেবিট পাশে দেওয়া আছে 1,15,000 টাকা। তাহলে আমরা এই 1,15,000 টাকা সর্বশেষ ব্যালেন্সটা ডেবিট পাশে লিখে দিলাম। তারপরে আমাদের ছিল হচ্ছে 2 তারিখে ক্রয় হিসাব ছিল, ক্রয় হিসাবে সর্বশেষ ব্যালেন্সটা কোন পাশে ছিল, আমাদের ডেবিট পাশে ছিল 35,000 টাকা, এটা আমরা ক্রয় হিসাব লিখে সর্বশেষ ব্যালেন্সটা 35,000 টাকা ডেবিট পাশে লিখে দেবো, ঠিক আছে। তৃতীয়ত আমরা বিক্রয় হিসাবে সর্বশেষ ব্যালেন্সটা ছিল 60,000 টাকা, কোন পাশে ছিল বলতো, ক্রেডিট পাশে। আমরা তৃতীয় তারিখ দিয়ে তৃতীয় নম্বর দিয়ে ক্রেডিট হিসাবে বিক্রয় হিসাব দিয়ে আমরা 60,000 টাকা লিখে দিলাম। তারপরে আসো এই
তারপর আমরা উত্তোলন লিখছি, উত্তোলন ছিল কত সাইজে, উত্তোলন ছিল আমাদের ডেবিট পাশে সর্বশেষ ব্যালেন্সটা 10,000 টাকা, 10,000 টাকা লিখে দেবো, ঠিক আছে। তারপর আছে মূলধন হিসাব, মূলধন হিসাব সর্বশেষ ব্যালেন্সটা কোন পাশে আছে, ক্রেডিট পাশে, এই 1 লাখ টাকা। দেখো আমরা সর্বশেষ ব্যালেন্সটা মূলধন হিসাব ক্রেডিট পাশে লিখে দিছি, এই পাশে যোগ করলে 1,60,000, এই পাশে যোগ করলে 1,60,000, এই যে মিলে গেছে, এই মিলাটাই হচ্ছে আমাদের ওই সঠিক হয়েছে। যদি না মিলতো তাহলে আমাদের এটা, যদি না মিলতো তাহলে অঙ্ক আমার করতে ভুল হইতো, ঠিক আছে। এটা মিলে গেছে দেখে আমাদের অঙ্কটা ঠিক আছে, এটা গাণিতিক সূত্র যাচাই করা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এটা আমরা নর্মাল মধ্যে আরো বিস্তারিত বুঝাবো। তো পরবর্তী টপিকসে যাই। তো দেখো আমি এখন সহকারী খতিয়ান বুঝাবো। সহকারী খতিয়ান করার আগে আমাদের হয়তো বা আমাদের বিক্রয় জবাদা বা ক্রয় জবাদা নিয়ে আমাদের, বা বিক্রয় ফেরত জবাদা বা ক্রয় ফেরত জবাদা নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা তো এগুলো আলোচনা করছি। আমি ইতিমধ্যে একটা বিক্রয় ফেরত জবাদা এখানে করে রাখছি। দেখো বিক্রয় ফেরত জবাদাটা আমি মনে করে রাখলাম এখানে তারিখ, ডেবিট হিসাব, খাত, শর্ত, চালান নং, সূত্র, আর বিক্রয় ফেরত জবাদা, জবাদার হবে দেনাদার এবং পাওনাদার। এখানে দেখো দুইজন দেনাদার, ঠিক আছে। তো এই দুজন দেনাদারের জন্য যখন আমরা আলাদা আলাদা খতিয়ান করব তখন সেটা হচ্ছে সহকারী খতিয়ান। তো দেখো এই দুইজন ব্যক্তির নামে যখন আমাদের আলাদা আলাদা খতিয়ান করা হবে সেটা হবে সহকারী খতিয়ান। আর এই দুজন ব্যক্তি কে, এই দেনাদার, এই দেনাদারের জন্য যখন শুধু এই দেনাদার হিসাবটার জন্য আমাদের যখন খতিয়ান করা হবে তখন হবে সহকারী খতিয়ান। আবার তো সাধারণ খতিয়ান। তাহলে এই দুজন ব্যক্তির নামে যখন করা হবে তখন সহকারী খতিয়ান, আর এই দুজন ব্যক্তি যখন একসাথে করা হবে দেনাদার হিসাব নামে তখন সেটা হবে সাধারণ খতিয়ান। তো চলো শুরু করি আমি। তো আমি সাধারণ খতিয়ান হবে এখানে দুইটা, দেখো দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব নামে। হ্যাঁ, এখানে যে হিসাবগুলো লিখছি আমরা জাবাদা, এই বিক্রয় জাবাদা রাখি, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই দুইটা হিসাব নামে যখন আমরা খতিয়ান করবো তখন সাধারণ খতিয়ান হবে, আর এই দুজন ব্যক্তির নামে যখন করবো তখন সহকারী খতিয়ান হবে। তো দেখো আমি এখানে লিখছি ফার্স্টে সাধারণ খতিয়ান, দেনাদার হিসাব। তো দেনাদার হিসাবটা কোন পাশে ছিল, ডেবিট পাশে। আমি টাকা লিখছি ডেবিট পাশে, নাম হবে কি বলতো, বিক্রয় হিসাব। তো অ্যামাউন্টটা কত হবে, এই যে দুটো ব্যক্তির টাকা যোগ করে কত টাকা টোটাল পাইছি আমরা, 20,000 টাকা। 20,000 টাকা ডেবিট পাশে ছিল, ডেবিট পাশে। তারপর হচ্ছে বিক্রয় হিসাব, এখানে আমরা বিক্রয় হিসাব লিখছি। দেখো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব লেখার পরে আমরা এই বিক্রয় হিসাবের টাকাটা, বিক্রয় হিসাব কোন পাশে ছিল, ক্রেডিট পাশে। টাকা লাগছে ক্রেডিট পাশে, কত টাকা বলতো আমাদের 20,000 টাকা। আর এই যে সাধারণ খতিয়ানের তারিখ হবে সবসময় যে মাসে অঙ্ক করবো সেই মাসের শেষ তারিখে। মনে করি এটা জানুয়ারি মাসের, তো জানুয়ারি মাসের 31 তারিখে আমাদের হিসাবটা হবে, ঠিক আছে, সাধারণ খতিয়ানে। তো দুটো এন্ট্রিতে আমি দুটো খতিয়ানে আমি তোমার 31 তারিখ দিছি। তাহলে এখন দেখো আমরা বিক্রয় হিসাব যখন করছি, বিক্রয় হিসাবটা ছিল ক্রেডিট পাশে 20,000 টাকা, এই বিক্রয় হিসাবটা ক্রেডিট পাশে 20,000 টাকা লিখেছে, এটা ক্রেডিট এটা ক্রেডিট, বুঝতে পারছো। এই হলো সাধারণ খতিয়ান। এখন সহকারী খতিয়ানটা দেখাই। দেখো সহকারী খতিয়ানটা হচ্ছে এই দুজন ব্যক্তির নামে। তো রহমান, ফার্স্ট আমি লিখছি সহকারী খতিয়ান রহমান স্টোর। তো রহমান স্টোর মানে কি বলতো, দেনাদার। তো দেনাদার কোন পাশে আছে, দেনাদারটা আছে ডেবিট পাশে, তার মানে হচ্ছে রহমান স্টোরটা ডেবিট পাশে আছে। আর সহকারী খতিয়ান হবে এই তারিখ অনুযায়ী। তাই 10 তারিখ, তো আমরা 10 তারিখ লিখলাম, যে তারিখটা সেই তারিখ। তো রহমান যদি আমাদের ডেবিট পাশে হয়, তো দেনাদারটা ডেবিট পাশে, তাহলে ক্রেডিট পাশে কি আছে, ক্রেডিট পাশে বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাব লিখলাম, আর টাকা হবে যার যার টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে এই 8,000 টাকা। এই রহমানের টাকা কত, 8,000 টাকা। তো রহমান কোন পাশে ছিল, ডেবিট পাশে ছিল, টাকাটা হবে ডেবিট পাশে, নাম হবে বিক্রয় হিসাব, বুঝতে পারছো। সেম ভাবে দেখো ফারিহা হিসাব, ফারিহা হিসাব এখানে লিখলাম আমরা ফারিহা হিসাব। তো ফারিহা, দেখো ফারিহা তো আমাদের দেনাদার ডেবিট পাশে আছে, মানে ফারিহা ডেবিট পাশে আছে। তো টাকা লাগছে ডেবিট পাশে 12,000 টাকা, এই ফারিহার টাকাটা। আর নাম হবে কি বলতো, নাম হবে আমাদের বিক্রয় হিসাব, ক্রেডিট পাশে বিক্রয় হিসাব, বুঝতে পারছো, ক্লিয়ার। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো এই সহকারী খতিয়ান এবং নগদান এই সাধারণ খতিয়ান। তো সহকারী খতিয়ান যে আরো যদি নাম দেওয়া থাকতো, আরো দুই তিনটা নাম দেওয়া থাকতো, তাহলে আমরা 2-3টা ঘর করতে হইতো আরো। তো তোমাদের সচরাচর 3টার বেশি আসে না, এই 2টা বা 3টা এর বেশি তোমার অঙ্ক দেবে না, ঠিক আছে, আশা রাখি। তো সহকারী খতিয়ান করতে হয় কিভাবে, ক্রয় জাবাদা বা বিক্রয় জাবাদা বা ক্রয় ফেরত জাবাদা, বিক্রয় ফেরত জাবাদার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো সাধারণ খতিয়ান তো বুঝতে পারছো, সহকারী খতিয়ান বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।